হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আমি তোমাদের বলেছিলাম যে জিকেজিএস এর যে আর্টস পোর্শনটা রয়েছে সেটা 50 দিনে কভার করব, আর সায়েন্স পোর্শনটা 30 দিনে কভার করব। তো আমরা একটা ক্লাস করেছি অলরেডি, বাট কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারি এই 2-3 দিন। তো এবার আমরা কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলো করব, সায়েন্স পোর্শনটাও। ওকে, তো তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো করো, আর যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে। কোনো এনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে যারা বন্ধুরা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, তো চলো আজকে আমরা যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ভিটামিনস, পুষ্টি এবং ভিটামিন। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে, খুব সিনসিয়ারলি পড়তে হবে। ফ্যাকচুয়াল কিছু ডাটা আছে যেগুলো মনে রাখতে হবে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সাইটোলজি পড়িয়েছিলাম এবং তার সঙ্গে কলাটাও পড়িয়েছিলাম, যেগুলো লাগবে সেগুলো আমি পড়িয়েছি। এরপরে আমরা একদম শেষে মিসলেনিয়াস ক্লাস করব, যখন বায়োলজি শেষ হবে বায়োলজির মিসলেনিয়াস, সেখানে বায়োলজি যা যা থেকে যাচ্ছে সেগুলোকে একসঙ্গে নিয়ে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। ওকে, তো চলো আজকে আমরা পুষ্টি আর ভিটামিন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। পুষ্টি যেটা হচ্ছে, আমাদের শরীরে আমরা তো খাদ্য গ্রহণ করি, সেগুলো কি সালোক সংশ্লেষের কারণে আসছে, অর্থাৎ উদ্ভিদ দেহ থেকে পাচ্ছি, র মেটেরিয়ালস পাচ্ছি, সেগুলোকে নিয়ে এসে ফলগুলোকে আমরা সরাসরি খাচ্ছি। কিন্তু শাকসবজিগুলোকে, শাক বা সবজি, এগুলোকে আমরা সরাসরি খেতে পারি না। সরাসরি খাওয়া যায়, কাঁচা কিছু আছে, কিন্তু সব শাককে বা সব সবজিকে আমরা কিন্তু সরাসরি খেতে পারি না। আমরা কি করি, তাকে কুকিং করে, রান্না করে তারপরে কিন্তু সেটাকে খাই। কেন খাচ্ছি তার কারণ হচ্ছে, বা জীবদেহের, শুধু আমরা নয় পুরো জীবদেহ কেন খাচ্ছে যদি বলা হয়, তার কারণ একটাই, আমাদের যে জৈবিক ক্রিয়া হচ্ছে, আমাদের যে যান্ত্রিক ক্রিয়া হচ্ছে, আমাদের যে কাজকর্মের বহিঃপ্রকাশ যা যা করছি, ইভেন শরীরের ভেতরকার বিষয়গুলোও যখন স্বয়ংক্রিয়ভাবে চলছে, হৃৎপিণ্ড চলছে, ফুসফুস চলছে, পাকস্থলী তার কাজ করছে, কিডনি তার কাজ করছে, চোখ তার কাজ করছে, নাক মুখ প্রত্যেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। তো যদি এই যে অঙ্গগুলো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাহলে এই অঙ্গগুলোর কাজের জন্য একটা এনার্জি দরকার, হ্যাঁ কি না? তাহলে যদি এনার্জি দরকার হয়, সেই এনার্জি কোথা থেকে পাবো আমরা? তার তো একটা সোর্স দরকার। সেই সোর্সটা হচ্ছে এই খাদ্য, অর্থাৎ আমরা যেটা খাই খাদ্য হিসেবে তৈরি করে, সেখান থেকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শক্তি তৈরি হচ্ছে। সেই শক্তিটা আমাদের শরীরের বিভিন্ন কোষে, যেহেতু খাদ্য তৈরি হচ্ছে তাই বিভিন্ন কোষে সে শক্তিটা প্রিজার্ভ হচ্ছে এবং আমাদের প্রয়োজনে সেগুলোর বাহ্যিক প্রকাশ করছে। আমরা সেগুলোকে কি করতে পারি, যান্ত্রিকভাবে সেগুলোকে প্রয়োগ করতে পারি। আমরা হাঁটাচলা করছি, তার জন্য এনার্জি দরকার। আমরা কথা বলছি, এনার্জি দরকার। আমরা পড়াশোনা করছি, এনার্জি দরকার। তাহলে প্রত্যেক, সে ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা পুরোটাই, বা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরোটাই, যা যা আমাদের শরীরের যে শারীরবৃত্তীয় যে কার্যকলাপ বা ফাংশনস বলছি, সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের খাদ্য গ্রহণের দরকার আছে। এই খাদ্য থেকে যে এনার্জি আমরা পাচ্ছি তাকেই বলছি আমরা পুষ্টি। খাদ্যেতে আমরা যে খাদ্যটা খাচ্ছি সেখানে প্রচুর ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য দরকার। সেগুলোকে আমরা বলছি পুষ্টি উপাদান। খাদ্য থেকে আমরা যে এনার্জিটা পাচ্ছি, সেই এনার্জিটা পেতে গেলে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টসের উপর ডিপেন্ড করতে হবে, যেগুলো খাদ্যের মধ্যে রয়েছে, সেই পরিমাণ খাদ্য বা সেই খাদ্যগুলো আমাদের খেতে হবে। এমনটা নয় যে আমি সকাল থেকে শুধু ভাতই খেয়ে যাচ্ছি, সারাদিন শুধু ভাতই খেয়ে যাচ্ছি, কিংবা 1 মাস ধরে শুধু ভাতই খেয়ে যাচ্ছি, তাহলে আমাদের শরীরের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের শরীরের ইমিউন সিস্টেম কাজ করা বন্ধ করে দেবে। আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন অভাবজনিত লক্ষণ দেখা দেবে। আমরা হয়তো চোখে খুব একটা ভালো দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, হৃৎপিণ্ড হয়তো ভালোভাবে ফাংশন করতে পারবে না। তাহলে এই যে খাদ্যের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে দরকার।
তাহলে যেহেতু এই উপাদানগুলো যেগুলো আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন দরকার, সেগুলোকে পেতে গেলে আমাদেরকে খাবার খেতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটাই, বিভিন্ন ধরনের খাবার খেতে হবে, সেটা শাক হোক, সবজি হোক, ফল হোক, আমাদেরকে খেতে হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে খাদ্যের মধ্য দিয়ে বা খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমাদের শরীর তার প্রয়োজনীয় পুষ্টি রস সংগ্রহ করে, পুষ্টি রস সংগ্রহ করে আমাদের যে শারীরবৃত্তীয় কার্যকলাপ তাতে সহযোগিতা করে। এই যে ঘটনা, এটাকেই আমরা বলছি পুষ্টি। ঠিক আছে? তাহলে পুষ্টির জন্য খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। কি বলেছে দেখো, এখানে বলেছে যে পদ্ধতিতে জীবদেহে খাদ্য উপাদান সংগৃহীত হয়ে পরিপাক, শোষণ, আত্তীকরণের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ঘটে। আমরা যদি খাওয়া দাওয়া না করি, আমাদের শরীর কি বাড়বে? একদম শীর্ণকায়, রোগা, একদম ছিপছিপে শরীর হয়ে যাবে। পরে 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 দেখা যাবে ওই ব্যক্তি খাদ্যাভাবের কারণে মারা যাবে। কারণ আমরা শুনেছি, ইতিহাস যদি পড়ি আমরা দেখব ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্বন্তর হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, যেখানে মানুষ না খেতে পেয়ে মারা গেছে। আমরা পড়ব, আমাদের আধুনিক ভারতের ইতিহাস যখন পড়ব সেখানেও আমরা দেখব ইংরেজদের শোষণ দিনের পর দিন এতভাবে বেড়েছে, ইংরেজদের অত্যাচার এতভাবে বেড়েছে, ইংরেজদের যে মোটা অঙ্কের কর ভারতবাসীর উপর চাপানো হয়েছিল, যার কারণে কি হয়েছে, তারা দিতে পারছিল না। তাদের ফসলের বেশিরভাগ অংশ তারা যেটা চাষ করতো তারা সেটা নিয়ে চলে যেত, অর্থাৎ ইংরেজরা নিয়ে চলে যেত, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিত করের বোঝা চাপিয়ে। ফলে মানুষ না খেতে পেয়ে বহু মানুষ, লাখো লাখো মানুষ তখন মরে রাস্তায় পড়ে থাকত। তাহলে কি, খাদ্য অভাবের কারণে। পর্যাপ্ত পুষ্টি যদি না পায়, মানুষের শরীরের বিভিন্ন রকম রোগ দেখা দেবে। তার জন্য আমাদের খেতে হবে। তাহলে এই যে আমরা খাচ্ছি, খাদ্য গ্রহণ করছি, সেটা কি হচ্ছে, আমাদের শরীরে পরিপাক হচ্ছে। আমরা সেটা খাচ্ছি যখন, মুখের মধ্যে আমরা খানিকক্ষণ দাঁত দিয়ে খুব সুন্দর করে চিবালাম। হ্যাঁ, যদি চিকেন হয় তো একদম ধরে ছিঁড়ে একদম চিবিয়ে তারপরে সেটাকে খাচ্ছি। যখনই আমরা চিবিয়ে গিলছি, তাহলে আমাদের গ্রাসনালী দিয়ে কোথায় যাচ্ছে? পাকস্থলিতে যাচ্ছে। পাকস্থলিতে পরিপাক হচ্ছে, পরিপাক হওয়ার পর ক্ষুদ্রান্তে যাচ্ছে। ক্ষুদ্রান্তের ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, এইরকম কিছু অংশ আছে যার মধ্য দিয়ে আমাদের শরীরের কলাকোষে ওই খাদ্য রস, পুষ্টি রস ছোট ছোট অংশে বিভক্ত হয়ে চলে যাচ্ছে। খাদ্য পুরোটা পরিপাক হওয়ার পর সেটা দেখা যাচ্ছে কি ছোট ছোট দানাদার অংশে পরিণত হচ্ছে, পুষ্টি রস একদম তরল হয়ে যাচ্ছে, সেগুলো রক্তের সঙ্গে মিশছে, রক্ত কি করছে, বিভিন্ন কলাকোষে নিয়ে যাচ্ছে। এটাকেই আমরা বলছি পরিপাক। শোষণ হচ্ছে, শোষণ কোথায়? ওই যে ক্ষুদ্রান্ত থেকে শোষণ হচ্ছে, ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশে খাদ্যের বিভিন্ন উপাদান শোষিত হয়। কেমন? আত্তীকরণ, আত্তীকরণ মানে কোষে কোষে গিয়ে অক্সিজেনের উপস্থিতিতে ব্লাডের কাজ দেখো, ব্লাড কি করছে, ক্ষুদ্রান্ত থেকে খাদ্য রসকে নিয়ে যাচ্ছে কলাকোষে, পৌঁছে দিল, আবার দৌড়ে দৌড়ে এলো ফুসফুসে গেল, ফুসফুস থেকে অক্সিজেনকে নিয়ে আবার কোষে যাচ্ছে। এইভাবে ব্লাড কি করছে, খাদ্য রস পরিবহন করছে, তার সঙ্গে সঙ্গে অক্সিজেনকেও পরিবহন করছে। যখনই অক্সিজেন আর খাদ্য রস কোষে পৌঁছে গেল, কোষ তখন শুরু করে দিল খাদ্যের বিপাক ক্রিয়া, মেটাবলিজম শুরু করে দেয়। অর্থাৎ ওই খাদ্যটাকে অক্সিজেনের সাহায্যে পুড়ানো শুরু করে দেয়। কারণ আমরা জানি উইদাউট অক্সিজেন কোনো কিছু পুড়ে না, কোনো কিছু পোড়াতে গেলে অক্সিজেনের দরকার হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে সম্ভব না। তাই রক্ত যখন নিয়ে যাচ্ছে খাদ্য রসকে, অক্সিজেনকে নিয়ে যাচ্ছে, কোষ শটাং শুরু করে দিচ্ছে, না আর বসে থাকলে চলবে না, মোটামুটি খাদ্যটাকে পোড়াতে হবে। যত তাড়াতাড়ি সে খাদ্য পোড়াবে তত তাড়াতাড়ি এনার্জি ক্রিয়েট হবে। তাহলে শরীর এই যে শারীরবৃত্তীয় কাজগুলো চলছে, কথা বলছি, নাড়া চাড়া, অঙ্গ ভঙ্গি যাই করছে না কেন, তার জন্য একটা এনার্জি দরকার। সেই এনার্জিটা কোষ কিন্তু সাপ্লাই দিয়ে দিচ্ছে, এনার্জি সাপ্লাই দিচ্ছে, কাটিং হচ্ছে না কখনো। তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য একটা নির্দিষ্ট সময় অন্তর খেতে হবে। এই নয় যে একসঙ্গে আমরা ভুরি ভোজ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে শরীর হুসফুস করছে, এরকমটা করা যাবে। আমাদেরকে কিছুটা কিছুটা করে খাবার একটা নির্দিষ্ট সময় অন্তর খেতে হবে, তার সঙ্গে যাতে ডাইজেস্টটা ভালো করে হয়, আমাদের পাকস্থলীতে সুন্দরভাবে খাদ্যটা পরিপাচিত হয় বা পাচিত হয়, তার জন্য প্রয়োজনীয় জলটাও কিন্তু খেতে হবে, তাই না? তো এইভাবে আমাদের শরীরের মধ্যে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার মধ্য দিয়ে আমাদের শরীরে এনার্জি ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ পুষ্টি তৈরি হচ্ছে। বোঝা গেল? জীবদেহের বৃদ্ধি ঘটছে, তাহলে এইভাবে আস্তে আস্তে করে জীবদেহের বৃদ্ধি ঘটছে, ক্ষয়পূরণ হয় এবং খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়।
ভালো করে পয়েন্টেড। স্থৈতিক শক্তি, খাদ্যের মধ্যে কি থাকে? স্থৈতিক শক্তি। এই খাদ্য কে তৈরি করেছে? তৈরি করেছে উদ্ভিদ। কারণ উদ্ভিদের তৈরি করা খাদ্য আমরা নিয়ে প্রসেস করে রান্না করে খাচ্ছি। এই নয় যে এই খাদ্যগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি বা আমাদের শরীরে তৈরি হয়, তা কিন্তু না। আমাদের শরীরে কিন্তু এই ধরনের খাদ্যগুলো তৈরি হয় না, কেবলমাত্র উদ্ভিদ দিয়ে তৈরি হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল, হ্যাঁ কি না? তাহলে ক্লোরোফিলের উপস্থিতিতে গাছ খাদ্য তৈরি করছে, সেখান থেকে আমরা খাদ্য ইনগ্রেডিয়েন্টস, খাদ্যের যে উপাদান সেগুলো আমরা নিচ্ছি, নিয়ে আমরা সেগুলোকে প্রসেস করছি, করে সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করছি। বুঝে গেল বিষয়টা? এই যে গাছ খাদ্য তৈরি করছে, গাছ কি করছে? সৌরশক্তিকে নিচ্ছে, সূর্যালোককে নিচ্ছে, নিয়ে সেই সৌরশক্তিকে ওই খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ করে দিচ্ছে। সেই স্থৈতিক শক্তি আমরা যখন খাচ্ছি, কোষ কি করছে? পুড়িয়ে তার মধ্য থেকে ওই শক্তিটাকে বের করে আনছে, যেটা রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। সেই রাসায়নিক শক্তি সাপ্লাই হচ্ছে বিভিন্ন অঙ্গে, সেই অঙ্গগুলো কার্যে সাহায্য করছে। পাকস্থলী চলছে, কিডনি চলছে, ফুসফুস চলছে, আমরা হাঁটাচলা করছি, আমরা কথা বলছি, মুখ থেকে শুরু করে চোখ, কান, নাক সব অঙ্গ ঠিকঠাকভাবে কাজ করতে পারবে তখনই যদি প্রপার এনার্জি সাপ্লাইটা থাকে। তাহলে কোষের কাজ হচ্ছে খাদ্য যখনই সেখানে যাচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, সে সেটাকে বার্ন করে তার মধ্য থেকে রাসায়নিক শক্তিটাকে টেনে বের করে আমাদের পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে, যাতে পরে কোনো রকম কোনো এনার্জির ঘাটতি না ঘটে। সেই পদ্ধতিকেই আমরা বলবো পুষ্টি, বা ইংরেজিতে বলা হয় নিউট্রিশন। ওকে, তো এই যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা যদি ধাপ আমরা দেখি, কিরকম দেখব? প্রথমে আমরা খাদ্য গ্রহণ করি। খাদ্য যখন মুখে ভরছি, তার সঙ্গে লালারস মিশ্রিত হচ্ছে, একটা মণ্ড তৈরি হচ্ছে, আমরা দাঁত দিয়ে তাকে চিবাচ্ছি। 4 রকমের দাঁত আমরা পাই, আসবো আস্তে আস্তে করে। তো এই যে দাঁতগুলো খাদ্যের পাচনে সাহায্য করছে। খাদ্যের পাচনে সাহায্য করছে কিরকম? কারণ বড় বড়, আমরা তো যখন খাই বড় চিকেনের পিসটা মুখে ঢুকালাম, তারপরে দাঁত দিয়ে না চিবিয়ে যদি গিলে ফেলি, তাহলে পেট খারাপ হবে স্বভাবতই। তাহলে ওই যে বড় চিকেনের বা মটনের পিসটা আমরা মুখে ভরলাম, তাকে দাঁত দিয়ে বেশ ভালো করে আমরা কি করি? চিবিয়ে ফেলি। চিবিয়ে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি। এই ছোট ছোট অংশ একটা মণ্ডের আকার নিয়ে আমাদের গলা দিয়ে, গ্রাসনালী দিয়ে কোথায় চলে আসে? পাকস্থলীতে চলে আসে। আর পাকস্থলীতে থাকে পাচক রস, যেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl ওই খাদ্যের সঙ্গে মিক্সড হয়, মিশে কি করে? ওই বড় বড়, আমরা তো চিবাচ্ছি, শব্দ আর চিবিয়ে একদম ছোট ছোট মিহিদানা হয়ে যাচ্ছে না, কিছু কিছু অংশ বড় থাকছে, সেগুলোকেও আরো ফাইন পার্টিকেলসে পরিণত করছে। এই পাচক রস আরো ফাইন পার্টিকেলসে পরিণত হচ্ছে, আরো ছোট ছোট কণায় পরিণত হচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে করে যেগুলো একেবারেই সূক্ষ্ম কণা হয়ে যাচ্ছে, সেগুলো কি হচ্ছে? ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে রক্ত তাকে টেনে নিচ্ছে, নিয়ে কলাকোষে পৌঁছে দিচ্ছে। আর যে বাকি যে অংশ, ছিবড়া অংশটা, সেটা বৃহদন্তের মধ্য দিয়ে মল হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে মদ্দা কথা, এই হচ্ছে ঘটনা। খাদ্য গ্রহণ করার পর পরিপাক হচ্ছে। পরিপাকের কাজ কিন্তু মুখ থেকেই শুরু হয়ে যায়, পরিপাকের কাজ। কারণ ওই যে লালারস মিশ্রিত হচ্ছে, বিভিন্ন আমাদের লালারসের যে উৎসেচকগুলো থাকে, তার কাজ আবার বিভিন্ন, প্রত্যেকে আবার বিভিন্ন সাবস্ট্রেটের উপর কাজ করে। যেমন ধরো কোনো লালারস দেখা যাচ্ছে প্রোটিনের উপর কাজ করছে, প্রোটিনটাকে ভাঙতে সাহায্য করছে। কোনো লালারস আবার দেখা যাচ্ছে কার্বোহাইড্রেটটাকে ভাঙতে সাহায্য করছে, কোনো লালারস আবার দেখা যাচ্ছে ফ্যাটটাকে ভাঙতে সাহায্য করছে। বোঝা গেল? আমাদের খাদ্যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা যদি গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, মল্টোজ এইসব খাদ্য উপাদানগুলো থাকে, তাহলে যেহেতু থাকে সেগুলো বিভিন্ন উৎসেচকগুলো, এনজাইম যাদেরকে বলা হয় ইংরেজিতে, তারা কি করে? এদেরকে ভাঙতে সাহায্য করে। সব এনজাইম যে সব পদার্থকে ভাঙতে বা সব খাদ্য উপাদানকে ভাঙতে সমর্থ হবে তা কিন্তু নয়। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, ফ্যাকচুয়াল ডাটা। তাহলে পরিপাক মুখ থেকে শুরু হয়ে যাচ্ছে। কোশ্চেন পড়ে কিন্তু যে আমাদের যে পরিপাক তন্ত্র বা পরিপাকটা কোথা থেকে শুরু হয়? মুখ দিয়ে দিল, পাকস্থলী দিয়ে দিল, গ্রাসনালী দিয়ে দিল, কি ক্ষুদ্রান্ত দিয়ে দিল? তোমরা করবে অবশ্যই মুখবিবর বা মুখ যেখানে থাকবে, যে অপশানে থাকবে। তারপরে শোষণ হচ্ছে। শোষণ কোথায় হচ্ছে? ওই যে ক্ষুদ্রান্ত থেকে শোষণ হচ্ছে, রক্তের মধ্য দিয়ে কলাকোষে পৌঁছে যাচ্ছে। আত্তীকরণ কোষে কি হচ্ছে? কোষে কি হচ্ছে? সেখানে বিপাক হচ্ছে।
খাদ্যকে পোড়ানো হচ্ছে, পুড়িয়ে সেখান থেকে রাসায়নিক শক্তি তৈরি করা হচ্ছে। খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি আছে তাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা হচ্ছে। বোঝা গেল বিষয়টা? নেক্সট হচ্ছে বহিষ্করণ। সব খাদ্য তো আমাদের শরীরে থেকে যায় না, মল হিসেবে কিছু উচ্ছিষ্ট অংশ যেটা শরীরে আমাদের প্রয়োজন নেই সেটা হচ্ছে বেরিয়ে যায়। বোঝা গেল? এই 5টা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমাদের শরীরে পুষ্টি হয়। আমরা কি খাদ্য গ্রহণ করব বা কখন গ্রহণ করব সরি, তার উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের শরীরের পুষ্টি। আমরা যদি শুধু ভাত খাই আমাদের শরীরে শুধু কার্বোহাইড্রেট যাবে, আমরা যদি শুধু মাংস খাই আমাদের শরীরে শুধু প্রোটিন যাবে, আমরা শুধু যদি ঘি তেল খেতে থাকি শুধু ফ্যাট যাবে। এছাড়াও আমাদের শরীরে দরকার ভিটামিনস, মিনারেলস দরকার, খনিজ পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, এইসব জিনিসগুলো আমাদের শরীরে দরকার, যেগুলোকে আমরা বলছি ট্রেস এলিমেন্ট, সেগুলো আমাদের দরকার, এসেনশিয়াল মিনারেলস হিসেবে আমাদের শরীরে দরকার। কেমন? তাহলে বোঝা গেল এই বিষয়টা। নেক্সট, কাজের ভিত্তিতে আমরা কি করছি? খাদ্যকে কয়েকটা ভাগে ভাগ করছি। কাজের ভিত্তিতে আমরা খাদ্যকে কয়েকটা ভাগে ভাগ করছি। কি বলছি? একটাকে বলছি দেহ পরিপোষক খাদ্য, আর একটাকে বলছি দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক কি? দেহ গঠনে সাহায্য করছে, নিত্য নৈমিত্তিক কাজে সাহায্য করছে। একটা দেহ গঠন করছে, বডিলি যে সেলগুলো ডিভিশন হচ্ছে সেখানে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি রস যোগান দিচ্ছে। আর কি করছে? আর আমাদের পরিপোষক বলতে এই যে শারীরবৃত্তীয় কার্যকলাপে এনার্জি সাপ্লাই করছে। এটা হচ্ছে দেহ পরিপোষকের কাজ। সেখানে আমরা কাদেরকে পাবো? কার্বোহাইড্রেট পাবো, প্রোটিন পাবো, ফ্যাট পাবো। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বেসিক্যালি দেহ পরিপোষক খাদ্য। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। সংরক্ষক কেন? না আমরা শুধু খাদ্য খেলেই যে বেঁচে থাকবো এমনটা কোনো ব্যাপার নয়। আমাদের শরীরের একটা ইমিউন সিস্টেম কাজ করে, আমাদের শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আমাদের শরীর আমাদের নিজেরাই সেলফ আমাদের শরীরকে প্রোটেকশন দেয়। তার জন্য আমরা বাইরে থেকে কিছু খাবার খাবো বা কিছু খাবার খাই বা কিছু পুষ্টি উপাদান সংগ্রহ করি যেগুলো আমাদের শরীরকে এই প্রোটেকশন দেয়। বাইরে থেকে রোগ জীবাণু এলে যাতে আমাদের শরীর তার সঙ্গে লড়াই করে তাকে ধ্বংস করতে পারে। সেটা ভাইরাস হতে পারে, সেটা মাইক্রোবস হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা ফাঙ্গাস হতে পারে। তাহলে শরীরে কোনো আনওয়ান্টেড পার্টিকেলস যখন শরীরের মধ্যে যাচ্ছে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়াটাই হচ্ছে এদের কাজ। সেখান থেকে পুরো শরীরকে প্রোটেক্ট করা এই দেহ সংরক্ষক খাদ্যের প্রধান ভূমিকা। যেমন ভিটামিনস, আমরা ভিটামিন খাই। তোমরা যখন খুব শরীর দুর্বল হয়ে যায় বা ডাক্তারের কাছে যাও যে শরীরটা দুর্বল হয়ে গেছে, ঘুম পাচ্ছে বেশি, কিংবা ডাইজেস্ট হচ্ছে না, এরকম পরিবেশ পরিস্থিতি যখন হয় তখন ডাক্তার কি বলে? আচ্ছা ঠিক আছে, চলো তোমার শরীর উইক, তোমার শরীরে ভিটামিন শর্ট। দেখবে অনেকেরই জিভে ঘা হয়ে যাচ্ছে, ঠোঁটের কোণে ঘা হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গেলে বলে দেখো তোমার ভিটামিন বি কমপ্লেক্স দরকার, বিপ্লেক্স ফুড বলে একটা ট্যাবলেট লিখে দিচ্ছে, সেটা আমরা খাচ্ছি, ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমরা খাচ্ছি। তাহলে এই যে ভিটামিন বলা হচ্ছে, এই ভিটামিনগুলোকে কিন্তু আমরা আলাদা করে খাই না। আমরা কি করি? খাদ্য মধ্যস্থ এমন কিছু খাদ্য যেখানে তার মধ্যেই রয়েছে ভিটামিন, সেই খাদ্য গ্রহণ করলেই আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিনসটা আমাদের শরীরে সংরক্ষিত হবে এবং সেই ভিটামিনস আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে বেটার করতে সাহায্য করে। তাই জন্য আমরা এদেরকে বলবো দেহ সংরক্ষক খাদ্য। সেখানে ভিটামিনস রয়েছে, খনিজ লবণ রয়েছে, আর কি রয়েছে? জল। জল কিন্তু দেহ পরিপোষক খাদ্য নয়, দেহ গঠনে সাহায্য করে না। এই যে পুরো সিস্টেমটা চলছে, জল সেটাকে ত্বরান্বিত করছে, সহযোগিতা করছে, পরিপাক যাতে সুন্দরভাবে হয়, পুষ্টিটা যাতে ইন টাইমে সঠিকভাবে কমপ্লিট হয়, তার জন্য কি করা হচ্ছে? এই জল কাজ করছে। রাফেজ বলছি আমরা, রাফেজ কথাটা হয়তো তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। তোমাদেরকে আরো সহজ করে যদি বলতে পারি ভুসি। তোমরা হয়তো ইসবগুলের ভুসি এই নামটা শুনে থাকবে। এই ভুসির কাজ কি জানো? এই ভুসি হচ্ছে আমরা যে এই যে খাবার খাচ্ছি, আমাদের শরীরে তো বিভিন্ন অংশে পাচিত হচ্ছে, ক্ষুদ্রান্তে শোষণ হচ্ছে,
তারপরে যে বৃহদন্ত দিয়ে যে মলটা যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, মলাশয় হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যে বহিষ্করণের কাজটা, তাকে এই ভুসি বা রাফেজের ভূমিকা বিরাট। কিরকম? এই রাফেজ যদি খাদ্যের ঠিক পরিমাণে থাকে, ও কি করে, এই যে বাইলসটা তৈরি হচ্ছে, ক্ষুদ্রান্তে শোষণের পরে যে বাইলসটা তৈরি হচ্ছে, অর্থাৎ উচ্ছিষ্ট অংশের যে গোড়াটা বা মণ্ডটা তৈরি হচ্ছে, সেটাকে সুন্দরভাবে ও কি করে, বৃহদন্তের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মলাশয় দিয়ে বের করে দেয়। ভুসির কাজ হচ্ছে অ্যাকচুয়াল এটাই, যেটাকে আমরা ইংরেজিতে ফাইবার বলি। এই ফাইবার হচ্ছে আমাদের শরীরের যে পাচিত হওয়ার পর যে বাকি অংশটা, তাকে সুন্দরভাবে বৃহদন্তের মধ্য দিয়ে বাইরে বের করে দেয়। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার যদি আমরা ভুসি না খাই তাহলে কি বেরোবে না? বেরোবে, কিন্তু ওই যে বেরোনোর যে প্রক্রিয়াটা, ওটা অনেকখানি বাধাপ্রাপ্ত হবে। ফলে কি হবে, আমাদের আলসার হতে পারে, বৃহদন্তে ঘা হতে পারে, কোষ্ঠকাঠিন্যের মতো রোগ হতে পারে, মল সহজে বাইরে বেরোচ্ছে না, মল যেটা উচ্ছিষ্ট অংশ, সেই অংশটা অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে, অনেক বেশি আমরা বলতে পারি কি চিটচিটে হয়ে যাচ্ছে, যার কারণে সহজে বৃহদন্তের মধ্য দিয়ে বেরোতে পারছে না। এ কি করে, ওই মলটাকে পিচ্ছিল করতে সাহায্য করে, যাতে বৃহদন্তের মধ্য দিয়ে সুন্দরভাবে ও বাইরে বেরিয়ে যেতে পারে। ভুসির কাজ হচ্ছে এটাই। তাই খাদ্যে ভুসি থাকাটা অত্যন্ত জরুরি, কারণ মল যদি ঠিকভাবে বহিষ্কৃত না হয়, বাইরে যদি না বেরোয়, তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হতে বাধ্য। বোঝা গেল বিষয়টা? তাহলে এই রকম খাদ্যগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে। কি খাদ্য তো আমরা খাচ্ছি, খাদ্যের মধ্যে উপাদানগুলো কি থাকতে হবে? কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, তার সঙ্গে ভিটামিন, খনিজ লবণ, জল এবং ভুসি, এগুলোকেও আমাদেরকে খেতে হবে। খাদ্যের মধ্যে জল নিশ্চিতভাবে থাকে, ফল থেকে শুরু করে সেখানে মিনারেলস, জল সবকিছু থাকে। তারপরেও আমাদের শরীরের যে ফাংশনস, বিভিন্ন অঙ্গের যে কার্যকলাপ, তাকে ঠিকভাবে মেনটেন করার জন্য আমাদের শরীরে জলের প্রয়োজন আছে। যেমন করে ধরো কোনো ইঞ্জিন যদি চলে, সেই ইঞ্জিনকে চলতে গেলে তার মধ্যে একটা যান্ত্রিক ক্রিয়া কাজ করে, একটা ফ্রিকশন বা ঘর্ষণ বল কাজ করে, যে কারণে সেই মেশিনটা গরম হতে শুরু করে। হ্যাঁ কি না? আমরা যদি হাতে হাতে এমনিতেই ঘষি, গরম হতে শুরু করবে। তাহলে এই যে গরম হচ্ছে, একে ঠান্ডা করবে কে? কোনো পানীয়, ঠান্ডা পানীয় যদি হয়, সেক্ষেত্রে আমরা জলটাকে ব্যবহার করব। এই জল কি করে, আমাদের শরীরের ভেতরকার যে অর্গান সিস্টেম যে ফাংশন করে চলেছে প্রতিদিন, আমাদের জন্ম শুরুতে বা জন্ম হওয়ার সময় বা মায়ের পেটে যখন ভ্রূণ অবস্থায় আসে, যখন থেকে পাকস্থলী তৈরি হয়, তখন থেকে সে চলাচল করে আপ টু মৃত্যু পর্যন্ত এই পাকস্থলী চলতে থাকে কন্টিনিউয়াসলি। তাহলে একে ঠান্ডা করে রাখতে হবে। তো এটাও তো একটা মেশিন চলছে, ফুসফুস, সেও চলা শুরু করে একদম আপ টু মৃত্যু পর্যন্ত কিন্তু চলে, তাই না? তাহলে এই যে যান্ত্রিক ক্রিয়াগুলো আমাদের শরীরের আভ্যন্তরীণ অংশে হচ্ছে, সেখানে তাহলে হিট তো তৈরি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তাকে ঠান্ডা করার জন্য আলাদা করে আমাদেরকে জল দিতে হবে শরীরে। বোঝা গেল? ক্লিয়ার কেন কি ব্যাপারটা ঘটছে? এরপর আমরা এক্সামের টপিকে আসবো, যেখানে হচ্ছে ইনফরমেটিভ। এই যে পুষ্টির বিভিন্ন প্রকার পদ্ধতি, একটাকে বলা হয় অটোট্রপিক বা স্বভোজী পুষ্টি। স্বভোজী মানে নিজে তৈরি করো, নিজে খাও, নিজে তৈরি করে নিজে খাও, সেটা হচ্ছে স্বভোজী। নিজের তৈরি খাওয়ার, নিজেকে ভোজন করিয়ে যে খাওয়া হচ্ছে, যে পুষ্টি সংগ্রহ করা হচ্ছে, তাকে আমরা বলছি স্বভোজী পুষ্টি। তাহলে তোমাদের জন্য প্রশ্ন থাকলো, স্বভোজী পুষ্টি কারা করতে পারে? তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, এই অংশটা আমি আর বেশি যাচ্ছি না। স্বভোজী পুষ্টি নিজেরা খাদ্য তৈরি করতে পারে, দিয়ে সেখান থেকে নিজেদের শরীরের প্রয়োজনীয় পুষ্টিরস সংগ্রহ করে, সেখানে শোষণ হয়, রূপান্তর হয় আর হ্রাস হয়। ঠিক আছে, স্বভোজী পুষ্টি যাদের শরীরে ঘটে, তাদের শরীরে এই পুষ্টি প্রক্রিয়াটাকে বলা হয় উপচিতি বিপাক প্রক্রিয়া। কি বলা হয়? উপচিতি বিপাক প্রক্রিয়া। উপচিতি বিপাক প্রক্রিয়ার অর্থ এমনই যে বিপাক প্রক্রিয়ার মধ্য দিয়ে শরীরে জীব ভরটা বৃদ্ধি পায়। না, বোঝা গেল না? আবার বলছি, উপচিতি বিপাক মানে হচ্ছে যে বিপাক ক্রিয়াতে যা যা তৈরি হচ্ছে, বিপাক ক্রিয়ার মাধ্যমে যা যা তৈরি হচ্ছে, তাতে যদি কোনো জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তখনই তাকে আমরা বলবো উপচিতি বিপাক। বোঝা গেল? যেমন ধরো
ক্লোরোফিল যুক্ত উদ্ভিদের কথা আমরা ভাবি, তারা কি করে? তাদের শরীরে খাদ্য তৈরি করে। তাহলে খাদ্য তৈরি হচ্ছে মানে কি? প্রোডাকশন হচ্ছে। প্রোডাকশন যখনই হচ্ছে তাহলে তাদের শরীরের ওজন বাড়বে না কমবে? তাহলে তাদের শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলছি উপচিতি বিপাক প্রক্রিয়া। কিন্তু যদি প্রাণী দেহে দেখা যায়, সেখানে আমরা দেখব আমরা খাদ্য খাচ্ছি এবং শরীরে সেটা ভেঙে কি হচ্ছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেখান থেকে এনার্জি উৎপন্ন হচ্ছে, সেখান থেকে আমাদের শরীরে শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। এই জন্য আমাদের শরীরে যেটা ঘটছে তাকে আমরা বলছি অপচিতি বিপাক প্রক্রিয়া। সালোক সংশ্লেষ ঘটছে উদ্ভিদের দেহে, তাই সালোক সংশ্লেষকে বলা হচ্ছে উপচিতি বিপাক প্রক্রিয়া। আমাদের যে বিপাক ক্রিয়া ঘটছে, আমাদের শরীরে যে বিপাক ক্রিয়া ঘটছে সেটাকে বেসিক্যালি শ্বসন বলছি আমরা, অর্থাৎ শ্বসনে অক্সিজেন আসছে, সেই অক্সিজেনের সহযোগিতায় আমাদের শরীরে বিপাক ক্রিয়া ঘটছে, মেটাবলিজম হচ্ছে। সেই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলি অপচিতি বিপাক প্রক্রিয়া। অপচিতি মানে শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। বোঝা গেল? এই ঘটনাগুলো ঘটে। নেক্সট দেখো, হেটারোট্রপিক বা পরভোজী প্রতিটি জীবই নিজেরাই খাদ্য তৈরি করতে সক্ষম নয়। এই ধরনের জীব তাদের পুষ্টির জন্য অন্যদের উপর নির্ভর করে। হেটারোট্রপিক পুষ্টি বলা হচ্ছে। বোঝা গেল? যেমন ধরো পুষ্টি ধরন অনুযায়ী কয়েকটা পরজীবী, যারা পরজীবী মানে কি? পরের উপর নির্ভর করে জীবন ধারণ করা, দ্যাট ইজ কল্ড পরজীবী। পরের উপর নির্ভর করে জীবন ধারণ করা তাকে বলা হচ্ছে পরজীবী। তার মধ্যে উদাহরণ হিসেবে মাথায় হাত দিয়ে দেখতে পারো, যদি কিছু পোকা পাও যাদেরকে উকুন বলে, তারা হচ্ছে পরজীবী। তোমারই মাথায় বাস করেছে, তোমারই মাথা থেকে রক্ত খাচ্ছে। আবার কিছু কিছু সময় টয়লেট করলে মলের সঙ্গে দেখা যায় কৃমি বেরিয়েছে। ওই কৃমিগুলো কোথা থেকে খাচ্ছে? আমাদের শরীরে যে আমরা খাদ্য খাচ্ছি সেখান থেকেই ওরা কি করছে? পুষ্টির রস সংগ্রহ করছে। আমাদের শরীরের মধ্যে আছে কৃমি, ফিতা কৃমি আছে, গোল কৃমি আছে। ফিতা কৃমি বিজ্ঞানসম্মত নাম পড়ে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস বলা হয়। গোল কৃমি আছে, আমাদের শরীর থেকে পুষ্টির রস সংগ্রহ করে, টিনিয়া সোলিয়া বলা হচ্ছে। এরা কি করে? প্রত্যেকেই পরজীবী, প্যারাসাইটস বলা হচ্ছে। তাহলে এরকম উদ্ভিদেও কিছু থাকে যাদেরকে পরজীবী হিসাবে ধরা হয়। আবার ধরো তোমরা বিভিন্ন বড় বড় পশুদেরকে দেখেছ, তাদের উপরেই বসে, বা গরুর কথা যদি আমরা ভাবি, গরুর গায়েও দেখবে ছোট ছোট পোকা হয়ে যায়, কুকুরের গায়েও দেখবে ছোট ছোট পোকা হয়ে যায়। এই পোকাগুলোকেও আমরা পরজীবী বলবো, কারণ ওরা ওই জীবদেহে যদি না বসে বা থাকে তাহলে কিন্তু ওরা পুষ্টির রস পাবে না, মারা যাবে, বাঁচতে পারবে না। সেগুলোকে আমরা বলছি পরজীবী, পরের উপর ডিপেন্ড করছে। তাহলে কুকুর যদি না থাকে, গরু যদি না থাকে, ওদের অস্তিত্ব নেই। আমরা যদি না থাকি, উকুনের অস্তিত্ব নেই। আমরা যদি না থাকি, জীবদেহ না থাকে, তাহলে কৃমিরও অস্তিত্ব থাকবে না। বোঝা গেল বিষয়টা? তাহলে জোঁক, টিক্স মানে এই ধরনের পোকাগুলোকে বলা হয়, যেটা কুকুরের গায়ে হয়, গরুর গায়ে হয়, ইভেন উকুনও এক প্রকার টিক্স, আমাদের শরীরে যেটা হয়, আমাদের মাথাতে যেটা থাকে। স্যাপ্রোফাইটস যেমন মাশরুম, ছত্রাক। তোমরা দেখবে উদ্ভিদ দেহে যদি একটা গাছ খুব বড় হয়, মোটা হয়, পুরনো হয়, সেই গাছের গায়ে যদি শ্যাওলা জমে যায়, সেখানে দেখবে এই ধরনের কিছু মাশরুম পাওয়া যায়, তাকে আমরা বলছি স্যাপ্রোফাইটস। হলোজৈক যেমন মানুষ আর কুকুর। হলোজৈক বলতে একেবারেই অন্যের উপর নির্ভরশীল, উদ্ভিদ দেহের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হচ্ছে হলোজৈক। বোঝা গেল বিষয়টা? মনে রাখবে কিন্তু, এখান থেকে প্রশ্ন আসবেই। হলোজৈক পুষ্টি কাকে বলা হচ্ছে? এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী জীবরা শুধুমাত্র জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল। জৈব খাদ্যবস্তু হতে হবে, আমরা যা খাচ্ছি তার বেশিরভাগটাই জৈব, অজৈব কিন্তু নয়, ইনঅর্গানিক কিন্তু নয়, জৈব খাদ্যবস্তু। ঠিক আছে? জৈব খাদ্যবস্তুর কিন্তু পাচন আমাদের শরীরে হয়, অজৈব বস্তুর পাচন হয় না। যেমন শাকাহারী খরগোশ, মাংসাশী সিংহ, সর্বভুক মানুষ, শিকারী ঈগল, পতঙ্গভুক ব্যাং, মাংসাশী কুমির, এরা প্রত্যেকেই হচ্ছে হলোজৈক পুষ্টি সম্পন্ন করে। হলোজৈক। বোঝা গেল? প্যারাসাইট পরজীবী যাদেরকে বললাম, এই প্রকার জীব জীবিত প্রাণীদের ওপর নির্ভরশীল, তাদেরই শরীরে থাকবে। সেই প্রাণীটা যতদিন জীবিত আছে ওরাও জীবিত, সেই প্রাণীটা যদি মারা যায় তাহলে ওরাও মারা যাবে, নতুবা ওখান থেকে বেয়ে বেয়ে গিয়ে ওরা অন্য কোনো জীবিত প্রাণীর দেহে আবার ঢুকে যাবে। বোঝা গেল? তাদেরকে আমরা বলছি প্যারাসাইট।
এদের হোস্ট্রিয়া অঙ্গের হোস্ট্রিয়া একটা চোষক নল থাকে, মুখের কাছে একটা চোষক নল হোস্ট্রিয়া বলা হচ্ছে। সেটার মাধ্যমে কি করে, পোষক প্রাণীর দেহ থেকে পুষ্টি শোষণ করে। যেমন উকুন বহিঃপরজীবী সরি বহিঃপরজীবী কেন বলা হচ্ছে? কারণ এই যে উকুন আমাদের মাথাতে থাকে, অর্থাৎ শরীরের বাইরে থাকে। টিক্স শরীরের বাইরে থাকে। ভেতরে কে থাকে? এই যে গোলকৃমি বা ফিতাকৃমি, এরা শরীরের ভেতরে থাকে, জীবদেহের ভেতরে থাকে। তাই এদেরকে বলা হয় অন্তঃপরজীবী। অন্ত মানে ভেতর, আর বহি মানে বাইরে। তাহলে যখন বাইরে কোনো পরজীবী প্রাণী রয়েছে এবং সে কি করছে, একটা জীবিত জীবের শরীর থেকে পুষ্টির রস সংগ্রহ করছে এবং তার শরীরের বাইরে অবস্থান করে, তখন আমরা তাকে বলছি বহিঃপরজীবী। যখন ভেতর থেকে পুষ্টির রস ভেতরে আছে, একদম লাট সাহেবের মতো ভেতরে আছে, আর ভেতর থেকেই পুষ্টির রস সংগ্রহ করছে, তখন তাকে আমরা বলছি অন্তঃপরজীবী। যেমন গোলকৃমি, ফিতাকৃমি শরীরে থাকা দরকার। গোলকৃমি যদি খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে, আমরা যা খাদ্য খাচ্ছি, আমাদের শরীরে পুষ্টি হওয়ার আগেই ও বেটা সব খেয়ে মোটা হয়ে যাচ্ছে। যে কারণে গোলকৃমি বেশি হতে দেওয়া যাবে না। তাই 6 মাস অন্তর প্রত্যেকেই কৃমির ঔষধ খাবে। স্যাপ্রোফাইটিক পুষ্টি হচ্ছে সেই ধরনের পুষ্টি মৃত এবং পচনশীল জৈব বস্তুর উপর নির্ভর করে। মৃত এবং পচনশীল, মারা গেছে, পচে যাচ্ছে, এই রকম বস্তুর উপরে জন্মাচ্ছে। তোমরা নিশ্চিতভাবে দেখে থাকবে যে যাদের ঘরে ধান চাষ আছে, যাদের ঘরে অনেক জমি জায়গা আছে, ধান চাষ করে ধান ছেড়ে খড়গুলোকে গাদা করে রেখে দেওয়া হয়। পরবর্তীকালে যখন ওই বর্ষাকালে বৃষ্টিতে খড়ের গাদার উপর অংশটা ভিজে যায় এবং সেটা অনেক পুরনো হয়, সেখানে দেখা যায় ব্যাঙের ছাতার মতো, যেটাকে ছত্রাক বলছি, সেটা জন্মায়। এবং সেটা আমাদের মা কাকিমারা নিয়ে এসে সুন্দর করে রান্না করে, আমরা সেগুলো খাইও আবার। তাহলে এই যে ছত্রাক, এ কিন্তু ওই পচা বস্তুর উপর তৈরি হচ্ছে। খড়গুলো তো একটা সময় জীবিত ছিল, যখন গাছ ছিল, তাকে কেটে নেওয়া হয়েছে, ধানগুলো ঝেড়ে নেওয়া হয়েছে, তারপর তাকে গাদা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যখনই জল পড়ছে সেগুলো পচে যাচ্ছে। এই পচা বস্তুর উপরে কিন্তু এই ব্যাঙের ছাতাগুলো হচ্ছে, ছত্রাক হচ্ছে। সেই ছত্রাকগুলোকে আমরা খাচ্ছি, আমরা খাই, সেগুলো মাশরুম হিসাবে বাজারে বিক্রিও হয়। দারুণ টেস্টি এবং শরীরে পুষ্টি গুণ এর দারুণ। তাহলে এই মাশরুম হচ্ছে স্যাপ্রোফাইটিক পুষ্টি। ওই যে ছত্রাক হচ্ছে, ও কিন্তু ওই পচা বস্তু থেকেই কিন্তু তার পুষ্টির রস সংগ্রহ করছে। বোঝা যাচ্ছে কি? এই পচা বস্তু থেকেই, মৃত বস্তু, যখন কোনো প্রাণী মারা যাচ্ছে, তার মধ্যে প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে পোকা হয়ে যাচ্ছে, তার কীট পতঙ্গ লেগে যাচ্ছে, আমরা দেখছি কীট এসে তাকে আস্তে আস্তে করে ওই পচা বস্তুটাকে, যে কোনো, তোমরা যদি দেখো যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিছুদিন পড়ে আছে, তারপর দেখবে তার গায়ে পোকা হয়ে গেছে, পোকাগুলো তার গা থেকে বা ওই মরা বা পচা যে প্রাণী, তার শরীর থেকে পুষ্টি নিয়ে তারা কি করছে, ওটাকে পুরো হাড় ফেলে বাকি সব মাংস খেয়ে ফেলছে। আগেকার দিনে তাই করা হতো। আগেকার দিনে মানুষ যদি আমরা দেখি, সিন্ধু সভ্যতার আগেও, তখন মানুষ কি করত, সৎকার করতো ঠিক এইভাবে। তারা যখন সৎকার শিখে গেছিল, তাদের প্রিয়জন কেউ মারা গেলে তাদেরকে সৎকার করত। সেই সৎকারের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্নভাবে তারা সৎকার করেছে। তারা ভেবেছে যে না, আমাদের যে প্রিয়জন মারা গেছে তাকে কোনো একটা উঁচু জায়গায় রেখে দেওয়া হলো, রেখে দিলে ওই বিভিন্ন কাক থেকে শুরু করে বিভিন্ন পাখি পশু এসে তারা যদি ভক্ষণ করে, তাতেই তাদের পুণ্য লাভ হবে, এরকমটা মানুষ মনে করত। তাই রেখে দিত, আর সেখানে দেখা যাচ্ছে পশু পাখি এসে ওখান থেকে খেয়ে চলে যাচ্ছে। সমাধিস্থ করা হতো পরবর্তীকালে, আমরা দেখবো, ইতিহাস পড়লেই এই জিনিসগুলো জানতে পারবো সুন্দর করে। তাহলে এই পুষ্টিটাকে আমরা কি বলছি, স্যাপ্রোফাইটিক পুষ্টি। ওকে, পচা, মৃত এবং পচনশীল জৈব বস্তুর উপর থেকেই তারা কি করছে, পুষ্টির রস সংগ্রহ করছে। সেটা হচ্ছে মিউকর, ছত্রাক, তোমরা এগুলো লিখতে পারো। উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ সমূহ, উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে, অর্থাৎ সালোক সংশ্লেষ করছে, যাকে আমরা ইংরেজিতে ফটোসিনথেসিস বলি, ক্লোরোফিলের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে মাটি থেকে উদ্ভিদ তার মূলরোম দিয়ে জল শোষণ করছে, করে কি করছে, খাদ্য বানাচ্ছে। তাহলে শুধু জল আসছে আর সানলাইট পড়ছে আর ক্লোরোফিল আছে, খাদ্য তৈরি হয়ে যাচ্ছে, অথচ সেই খাদ্যকে বলছে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, হ্যান ত্যান, কার্বোহাইড্রেট, বহু কিছু নাম দিয়ে যাচ্ছি।
তাহলে কি শুধু জল তৈরি হচ্ছে? শুধু কি জল তৈরি হচ্ছে? তাহলে ইনগ্রেডিয়েন্ট হিসেবে তো আমরা শুধু জল পাচ্ছি আর বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি ইনগ্রেডিয়েন্টস হিসাবে। আর দুটো তো সাহায্য করছে। একটা স্থান হিসাবে সে বলছে ঠিক আছে আমার উপরে বসে তুমি, আমি তোমার রান্নাঘর হিসেবে কাজ করব, আমার উপর বসে তুমি খাদ্য তৈরি করো, উদ্ভিদকে বলেছে। তাহলে সে খাদ্য তৈরিতে সাহায্য করছে, সে তো ইনগ্রেডিয়েন্টস নয়। সানলাইট বলছে তুমি যে খাদ্য তৈরি করছো তার জন্য যে তাপটা লাগবে সেটা আমি দিচ্ছি তোমাকে, যে এনার্জিটা লাগবে তোমার সেটা আমি দিচ্ছি তোমাকে। কিন্তু ইনগ্রেডিয়েন্টস কি? কার্বন ডাই অক্সাইড আর জল। এগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, উপাদান বলতে পারি, খাদ্যের উপাদান। তারাই বিভিন্নভাবে নিজেদের মধ্যে ইন্টারলিঙ্কড হয়ে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে কে কিভাবে যুক্ত থাকবে সেইভাবে যুক্ত হয়ে তারা খাদ্য তৈরি করছে। সেগুলো আমরা যখন খাচ্ছি সেগুলো আবার ভেঙে বিভিন্ন খাদ্য উপাদানে বা পুষ্টি উপাদানে ভেঙে যাচ্ছে। কিন্তু শুধু কি কার্বন ডাইঅক্সাইড আর জল, মানে H2O, জল কথার অর্থ আমি বলছি ইজ দিস অনলি H2O? কেবলমাত্র H2O মূলরম দ্বারা শোষিত হচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধু জল শোষণ করে না। উদ্ভিদ মূলরম দিয়ে শুধু যদি জল শোষণ করতো তাহলে ওই খাদ্য খেয়ে আমাদের কিচ্ছু লাভ হতো, কিচ্ছু লাভ হতো। কি করে? এই H2Oর সঙ্গে জলে দ্রবীভূত আয়রনটা সেটাও উদ্ভিদ গ্রহণ করছে, খাদ্যের মধ্যে রাখছে। এর মধ্যে যে সোডিয়ামটা আছে, এর মধ্যে যে পটাশিয়ামটা আছে, এর মধ্যে যে কপারটা আছে, এই জিনিসগুলো কি হচ্ছে? এই জলের সঙ্গে ডিজলভ অবস্থায় আছে, জলের সঙ্গে ডিজলভ অবস্থায়, দ্রবীভূত অবস্থায় আছে। আর সেগুলো যখন মূলরম দ্বারা শোষিত হচ্ছে, মূলরম তো আর বেছে বেছে শুধু H2O কে নিচ্ছে, আয়রনকে, সোডিয়ামকে, পটাশিয়ামকে নিচ্ছে না, এমনটা তো নয়। জলের সঙ্গে যা দ্রবীভূত আছে মূলরম কি করছে? কোনো কিছু বাছাই না করে সবাইকেই টেনে নিয়ে যাচ্ছে কোথায়? মেসোফিল কলাতে, ক্লোরোফিলে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে যখন উদ্ভিদ খাদ্য তৈরি করছে তখন বলছে ঠিক আছে তোমরা যেহেতু এসেছো তাহলে বসো, এই বলে খাদ্যের মধ্যে তাদেরকে বসিয়ে দিচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে কি হচ্ছে? কিছু খনিজ পদার্থ জলের সঙ্গে শোষিত হয়ে কোথায় যাচ্ছে? খাদ্যের মধ্যে চলে যাচ্ছে। সেগুলোই আমাদের শরীরে উপকারে লাগছে। বোঝা গেল কি? যে সমস্ত পুষ্টি পদার্থগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বর্ধনের জন্য একান্ত প্রয়োজনীয়, উদ্ভিদের দেহে, উদ্ভিদকে তো বেঁচে থাকতে হবে খেয়ে পরে। উদ্ভিদ অ্যাকচুয়ালি নিজের জন্য খাবার বানাচ্ছে, আমরা সেগুলো আমাদের প্রয়োজনে নিয়ে পেড়ে খেয়ে নিচ্ছি। তাহলে উদ্ভিদ বানাচ্ছে নিজের জন্য, আমরা সেগুলো খেয়ে বেঁচে আছি। তাহলে উদ্ভিদের উপর আমাদেরকে অবশ্যই নির্ভরশীল হতে হবে বা তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। আমরা যত্রতত্র গাছ কেটে ফেলে দিচ্ছি, ঘরবাড়ি বানিয়ে নিচ্ছি, ঘরবাড়ি বানানোর পরে খাবো কি? তাই অরণ্য ধ্বংস করা চলবে না। অরণ্য রেখে গাছ লাগিয়ে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। শুধু খাদ্য দেয় তা কিন্তু নয়, বাকি তোমরা সবাই জানো। তাদেরকে আমরা কি বলছি? অপরিহার্য মৌল বা এসেনশিয়াল এলিমেন্টস বলা হচ্ছে, যেগুলো দরকার, যেগুলো না হলে হবে না, উদ্ভিদের বৃদ্ধি বর্ধন এগুলো কিছুই হবে না। তাহলে সেগুলোকে আমরা বলছি এসেনশিয়াল এলিমেন্টস। কি বলবো আমরা? অপরিহার্য মৌল। অপরিহার্য মৌল নিম্নোক্ত কোনটি অপরিহার্য মৌল নয় বলে পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। আবার এও থাকতে পারে নিম্নোক্ত কোনটি অপরিহার্য মৌল হিসেবে উদ্ভিদ দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা করবে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে প্রত্যেকটাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা মৌল এসেনশিয়াল এলিমেন্টস, উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মেটাল এলিমেন্টস আমরা বলতে পারি। কার্বন, মেটালস নয়, মানে এলিমেন্টস। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে? এছাড়াও কিছু ট্রেস এলিমেন্ট, সামান্য পরিমাণে কিছু এলিমেন্টস দরকার, সামান্য পরিমাণে কিছু এলিমেন্টস দরকার, যেটা এই উদ্ভিদের বর্ধনের জন্য দরকার, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য দরকার। ঠিক আছে? সেগুলোকে আমরা বলছি ট্রেস এলিমেন্ট। কি বলছি আমরা? ট্রেস এলিমেন্ট। যেমন ধরো ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল, মলিবডেনাম,
এদেরকে বলা হচ্ছে ট্রেস এলিমেন্ট। কম পরিমাণে হলেও দরকার, ছেড়ে দেওয়া যাবে না, এগুলো এসেনশিয়াল, অপরিহার্য, থাকতেই হবে। এগুলো না থাকলেও চলবে কিন্তু দরকার। বোঝা গেল কি? খাদ্য তৈরির ক্ষেত্রে যেমন এগুলো না হলে হয় না, আর এগুলোর ক্ষেত্রে ক্লোরিন যদি থাকে ভালো, যদি বোরন থাকে ভালো, যদি আয়রন থাকে ভালো, ম্যাঙ্গানিজ থাকলে ভালো, তাহলে এই জিনিসগুলো কিন্তু কম পরিমাণে উপস্থিত থাকলে খাদ্যের যে গুণগত মান সেটা বৃদ্ধি পায়। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রেস এলিমেন্ট। উদ্ভিদের কিছু প্রয়োজনীয় উপাদান ও তাদের অভাবজনিত লক্ষণ যদি না পাওয়া যায়, উদ্ভিদ দেহ যদি একেবারে না পায়, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে? উদ্ভিদ দেহে কি কি অভাবজনিত লক্ষণ দেখাতে পারে, উদ্ভিদের কি কি রোগ হতে পারে, আমরা দেখে নেব একটু। আয়রন যদি না থাকে তাহলে কচি পাতার ক্লোরোসিস রোগ হয়। কি হয়? ক্লোরোসিস রোগ হয়। পাতা, সবুজ পাতা সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, যেটাকে আমরা বলছি ক্লোরোসিস। ঠিক আছে, আয়রন যদি না থাকে। কপার যদি না থাকে, কপার কথার অর্থ আমরা জানি তামা। সতেজতা, হীনতা ও কচিপত্রের পচন ও ডাইব্যাচ, পাতাগুলো পচে যাচ্ছে, পাতাগুলো মানে সতেজ সবল থাকছে না, সতেজতা হীনতায় পরিণত হচ্ছে। বোঝা গেল কি? নাইট্রোজেন যদি না থাকে কি হবে? পাতা ঝরে যাবে। ক্যালসিয়াম না থাকলে নেক্রোসিস রোগ হয়, মৃত মূলের কলা, শিকড়গুলো মারা যায়। ম্যাগনেসিয়াম না থাকলে সেক্ষেত্রেও পাতার ক্লোরোসিস হতে পারে। যদি বোরন না থাকে তাহলে কালো নেক্রোসিস হতে পারে। যদি জিঙ্ক না থাকে সেক্ষেত্রেও ক্লোরোসিস ঘটতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের যে এলিমেন্টস গুলো উদ্ভিদ দেহে দরকার, পর্যাপ্ত পুষ্টির জন্য দরকার, পর্যাপ্ত বৃদ্ধির জন্য দরকার, সেগুলো কিন্তু এইভাবে দরকার, এইভাবে থাকে এবং তার অভাবজনিত লক্ষণগুলো পরীক্ষাতে আসে। নেক্সট, প্রাণীদের পুষ্টির জন্য কি কি পদার্থ দরকার? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, রাফেজ বা ভুসি এবং খনিজ পদার্থ। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, রাফেজ আর খনিজ পদার্থ। দেহ পরিপোষক, দেহ সংরক্ষক, দুটো খাদ্য। এরপর আমরা আসবো কার্বোহাইড্রেট। শুধু তোমরা মনে রাখবে কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায় 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি। 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি। ফ্যাট বা প্রোটিনের তুলনায় কার্বোহাইড্রেট দ্রুত শক্তি উৎপন্ন করে। ফ্যাট গলতে অনেকটা সময় নেয়, তাই কার্য অনেক পরে করে। কার্বোহাইড্রেট খুব দ্রুত কার্য করে। কার্বোহাইড্রেট খুব দ্রুত কার্য করে। উৎস তোমরা দেখবে কার্বোহাইড্রেট হলো জৈব যৌগ, এতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাতটা মনে রাখবে 1:2:1 অনুপাতে থাকে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে চিনি ও স্টার্চের প্রধান উৎস। কার্বোহাইড্রেট হলো তাৎক্ষণিক ও দ্রুত শক্তির উৎস। এটা আর এটা একই জিনিস, দ্রুত শক্তির উৎস। নিউক্লিক অ্যাসিড তৈরি করতে কার্বোহাইড্রেট সহযোগিতা করে। পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে 450 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট প্রতিদিন খাওয়া দরকার। কার্বোহাইড্রেট যোগগুলো প্রোটিনের সঙ্গে মিলে গ্লাইকোপ্রোটিন নির্মিত করে। একটু ডিফিকাল্টি লেভেল যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কার্বোহাইড্রেট যোগগুলো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? তোমরা করবে গ্লাইকোপ্রোটিন গঠন করে। মানুষের ক্ষেত্রে জৈব প্রোটিন গ্রহণ না করে শুধুমাত্র স্টার্চ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে দীর্ঘ সময় সুস্থ শরীরে থাকা সম্ভব। মানে যদি নিরামিষাশী কেউ হয়, ভেজিটেরিয়ান হয়, তার ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে। কার্বোহাইড্রেট আমাদের শরীরে যা যা এনার্জির দরকার, যতটা পরিমাণ এনার্জি দরকার সেটা দিয়ে দেয় বলে আমাদের প্রোটিনের দরকার হয় না। তাই প্রোটিনকে কি বলা, কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাবার। এটাও তোমরা স্টার মার্ক করে রাখো, এটাও গুরুত্বপূর্ণ। 4.2 কিলো ক্যালোরি তাপ শক্তি দেয়, এটাও গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট সবার থেকে আগে শক্তি তৈরি করতে পারে, এটাও গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন অক্সিজেনের যে অনুপাত 1:2:1 সেটাও তোমরা মনে রাখবে। আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন নির্মাণ করে কার সঙ্গে? কার্বোহাইড্রেটের সঙ্গে, সেটাও মনে রাখবে। নেক্সট, প্রোটিন কি? প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের লম্বা শৃঙ্খল। অর্থাৎ প্রোটিন যখন আমাদের শরীরে ভাঙছে সেটা কি করছে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। প্রোটিনের একক যদি আমরা বলি তাহলে বলবো অ্যামাইনো অ্যাসিড। কার্বোহাইড্রেটের একক যদি বলি আমরা বলবো গ্লুকোজ। বোঝা গেল? ফ্যাটের যদি একক বলি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ওকে, আমাদের শরীরে 75% প্রোটিন। আমাদের শরীরের যে সেলগুলো রয়েছে, অর্থাৎ সেল বলো, টিস্যু বলো, যা কিছু আমাদের শরীরে তৈরি তার বেশিরভাগটাই প্রোটিন দিয়ে তৈরি। 75% প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের মূল উৎস মাছ, মাংস, ডিম, এগুলো প্রোটিন পাওয়া যায়। এর তাপন মূল্য কত? এরও তাপন মূল্য প্রায়
কার্বোহাইড্রেটের কাছাকাছি 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি দেয়। সেই জন্য এই প্রোটিন না খেয়ে কার্বোহাইড্রেট খেয়েই যদি আমাদের শরীরে আমরা শক্তি নিয়ে নিতে পারি তাহলে সেটাকে আমরা বলবো, তাই মানে কার্বোহাইড্রেট নিয়ে খেয়ে যদি নিই তাই জন্য কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে প্রোটিন বাঁচক আহার, তাহলে প্রোটিন খাওয়ার দরকার হয় না। যে বার্জিলিয়াস তিনি কি করছেন, প্রথম প্রোটিন শব্দটি ব্যবহার করেন। প্রথম প্রোটিন যে শব্দটা, প্রোটিন যে টার্মটা, সেটা প্রথম যিনি ব্যবহার করেছেন তার নাম হচ্ছে বার্জেলিয়াস, মনে রাখবে। আচ্ছা, এই যে 4.2 কিলো ক্যালোরি, এই জায়গাটাও স্টার মার্ক করে রাখো। প্রোটিন তার তাপন মূল্য কত, 4.2 কিলো ক্যালোরি। 1 গ্রাম প্রোটিন যদি আমরা পোড়াই সেক্ষেত্রে 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি তৈরি হবে। প্রোটিন একটা জৈব যৌগ বা জটিল যৌগ যেটাতে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এখানে নাইট্রোজেন থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয়, অর্থাৎ প্রোটিন যতগুলো প্রোটিন আমরা দেখব সেখানে নাইট্রোজেন অবধারিত থাকবেই। তার কারণ হচ্ছে আমাদের শরীরের কলাকোষগুলো তৈরিতে নাইট্রোজেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই প্রোটিনগুলোতে নাইট্রোজেন থাকবেই, অর্থাৎ প্রোটিন সর্বদা নাইট্রোজেন কন্টেনিং। প্রোটিন সিনথেসিসের জন্য নাইট্রোজেন গ্যাস দরকার। যদি আমরা আর্টিফিশিয়ালি প্রোটিন সিনথেসিস করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করতে হবে। প্রোটিন শারীরিক বৃদ্ধি ও মেরামতির জন্য একান্ত প্রয়োজনীয়, অর্থাৎ আমাদের শরীরে যখন ক্ষয়ক্ষতি হচ্ছে, কোথাও ভেঙে যাচ্ছে, কোথাও কেটে যাচ্ছে, কোথাও ফেটে যাচ্ছে, উন্ডেড জায়গাগুলোকে মেরামতি করার জন্য, রিকভারি করার জন্য, সেল ডিভিশন করে সেই জায়গাগুলো ফিল আপ করার জন্য তাহলে আমাদের প্রোটিন কাজ করছে। প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিডে ভাঙে, তারপর পাচিত হয়। সরাসরি প্রোটিন পাচিত হয় না, শরীর কি করে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে ভাঙে, তারপরে সেগুলো পাচন ক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই যে পাচন হচ্ছে, এই যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, সেই জন্য অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় প্রোটিনের একক বলা হয়। কি বলবো আমরা, প্রোটিনের একক। এই যে অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে একটি অ্যামাইনো অ্যাসিড আছে যার নাম হিস্টিডিন, যেটা শিশুদের ক্ষেত্রে খুবই দরকার। শিশুর বৃদ্ধির জন্য হিস্টিডিন খুবই দরকার। কোয়াশিয়কর রোগ হচ্ছে যদি আমাদের শরীরে প্রয়োজনীয় পরিমাণ প্রোটিনের পুষ্টি যদি না থাকে, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না গ্রহণ করি সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের শরীরে যে অভাবজনিত লক্ষণ দেখা যায় সেটাকে কোয়াশিয়কর বলা হয়। শুকনো শরীর তৈরি হবে, কোয়াশিয়কর বলা হচ্ছে। নেক্সট আমরা পড়বো লিপিড, যেটাকে আমরা আরো একটা কথাই বলি স্নেহ পদার্থ বা ফ্যাট বলি। সেটা কি করে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই দুটো পদার্থে ভেঙে যায়, বা দুটো পদার্থ মিক্সড হয়ে কি করে, ফ্যাটি অ্যাসিড, ফ্যাট তৈরি করে। তাকে যদি আমরা ভাঙি তাহলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হবে। মিশ্রণ বলো বা দুটো উপাদান বলো বলতে পারো। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে, বাট এখানে অক্সিজেনের পরিমাণ কার্বোহাইড্রেটের তুলনায় কম থাকে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এরা কি থাকে, কঠিন। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন থাকে, অর্থাৎ একটু ঠান্ডা পেলেই কঠিন হয়ে যায়। ঘরের উষ্ণতায় তরল থাকে, তাই একে বলা হচ্ছে তেল। যখন ঘরের উষ্ণতায় থাকে তখন এটাকে বলা হচ্ছে তেল। সরষার তেল হোক, পাম তেল হোক, নারকেল তেল হোক, যদিও বা সরষার তেল 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে না, যেমন ধরো নারকেল তেল সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সেই জন্য এটাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সেই জন্য এই নারকেল তেল 20 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় জমে যায়। ফ্যাটি অ্যাসিড দু ধরনের, যে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। সম্পৃক্ত কোথায়, নারকেল তেল, পাম তেল, এগুলো ঘরের উষ্ণতায় কঠিন হয়ে যায়। যে উষ্ণতা আছে সেখানে কঠিন থাকে, ঘরের উষ্ণতায় বেসিক্যালি কঠিন হয়েছে একটু। ঘরের উষ্ণতা বলতে ওই 20 ডিগ্রি 22 ডিগ্রি এই উষ্ণতা। অসম্পৃক্ত, মাছের তেল, ভেজিটেবল অয়েল, এগুলো অসম্পৃক্ত, এগুলো কিন্তু ঘরের উষ্ণতায় কঠিন হয় না, এগুলো আমরা খাওয়ার কাছে ব্যবহার করি। মাছের তেল, ভেজিটেবল অয়েল আমাদের শরীরে কি করে, ওমেগা 3 আর ফ্যাটি অ্যাসিডের যে প্রয়োজন, অভাব, সেটাকে পূরণ করে। কেমন, আমাদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরলে একটা দরকার, ব্যালেন্স দরকার। আমাদের শরীরে গুড কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরল একটা রেশিও থাকে। যদি ব্যাড কোলেস্টেরল বাড়তে থাকে আর গুড কোলেস্টেরল কমতে থাকে তাহলে আমরা বলি যে কোলেস্টেরল বেড়ে গেছে। কোলেস্টেরল বেড়ে গেছে কথার অর্থ হচ্ছে গুড কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরলের একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, যে রেশিওটা সেটা মেনটেইনড হচ্ছে না, তাই আমরা বলছি যে কোলেস্টেরল বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল বিষয়টা? তো এই যে কোলেস্টেরল বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হচ্ছে, আমাদের যে রক্তবাহ, রক্ত নালিকাগুলো রয়েছে, শিরা ধমনী, তার মধ্যে স্নেহ পদার্থ জমে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে। ফলে যে পথে রক্ত চলাচল করছে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। রক্ত যদি ঠিকভাবে চলাচল করতে না পারে সেক্ষেত্রে কি হবে, অ্যাটমোস্ট হার্ট অ্যাটাক পর্যন্তও হতে পারে। বোঝা গেল? তাহলে কোলেস্টেরলটা মেনটেন করা দরকার। নেক্সট যেটা আমরা আসবো, দ্যাট ইজ ভিটামিন। এই ভিটামিন কি করে, কোনো খাদ্যের মানে আমাদের শরীরে কোনো এনার্জি প্রডিউস করে না। খাদ্য কি করে, এনার্জি প্রডিউস করে, এনার্জি দেয় আমাদের শরীরকে। বাট ভিটামিন কি করে,
ভিটামিন কিন্তু এনার্জি দেয় না, তাহলে কি করে? ভিটামিন হচ্ছে আমাদের শরীরের একটা ডিফেন্সিভ লেয়ার সিস্টেম তৈরি করে, একটা প্রোটেকশন তৈরি করে। সেই প্রোটেকশন তৈরি করার জন্য ভিটামিনটা আমাদের শরীরে খুব দরকার। এই প্রোটেকশন যদি না থাকে তাহলে বাইরে থেকে যে কেউ এসে আমাদের শরীরকে ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে। যে কেউ মানে কি? যে কেউ বলতে আমরা তাদেরকে বলছি ভাইরাস, মাইক্রোবস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া। এগুলো কি করবে? আমাদের শরীরকে ক্ষতি করে। যাতে ক্ষতি করতে না পারে শরীরের সেই ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে রাখে, ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে রাখে এই ভিটামিনস। ঠিক আছে, এগুলো কম পরিমাণে হলেও আমাদের শরীরে অতি মূল্যবান এবং প্রয়োজনীয়। এই জৈব পদার্থগুলো শক্তি উৎপন্ন করে না, কি করে? শরীরের কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করার জন্য খুব কম পরিমাণে হলেও প্রয়োজন। এটি প্রথম আবিষ্কার করেন হপকিন্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট ভিটামিন যেটা শরীরে দরকার, তার প্রথম যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে হপকিন্স। তিনি বলেছিলেন যে শরীরে এই ধরনের একটা খাদ্য উপাদান যেটা আমাদের শরীরের প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যেটা একান্তভাবে প্রয়োজন, সেই কথাগুলো বলেছিলেন আমাদের এফজি হপকিন্স। ভিটামিন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কে? কাসিমির ফ্রাঙ্ক বা সি ফ্রাঙ্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখ। ভিটামিন দুই ধরনের হয়, একটা ফ্যাটের দ্রব্য ভিটামিন, একটা জলের দ্রব্য। ফ্যাটের দ্রব্য মানে স্নেহ পদার্থের দ্রব্য বা জৈব পদার্থের দ্রব্য, আর জলের দ্রব্য মানে জলে দ্রবীভূত হয়ে যায়, গুলে যায়। ভিটামিন ফ্যাটের দ্রব্য এ, ডি, ই এবং কে, অ্যাডেক, এরা হচ্ছে ফ্যাটের দ্রব্য। অর্থাৎ ভিটামিন এ কে যদি আমরা ফ্যাটে গুলাতে থাকি দ্রবীভূত হয়ে যাবে। ডি, ই, কে একই রকম। জলের দ্রব্য হচ্ছে ভিটামিন বি অ্যান্ড সি। তোমরা জানো ভিটামিন সি কোথায় পাওয়া যায়? টক জাতীয় ফলগুলোতে। আমরা লেবু তো শরবত করে খাই, তাই জলে দ্রবীভূত হয় বলেই তো তাই আমরা শরবত করে খেতে পারি লেবুকে। সেই জন্য ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এরা হচ্ছে জলের দ্রব্য। ভিটামিন বি কমপ্লেক্স কেন বলা হয়? তাই কারণ এই যে ভিটামিন বি, এখানে কিন্তু বি1 থেকে শুরু করে বি12 এই পর্যন্ত কিন্তু প্রচুর ভিটামিন বি টাইপের ভিটামিনস রয়েছে, যেগুলোকে একত্রে আমরা বলছি ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, অ্যান্টিভিটামিনস আছে। অ্যান্টিভিটামিনস মানে যারা ভিটামিনের কাজকে বাধা দিচ্ছে তাদেরকে আমরা বলছি অ্যান্টিভিটামিনস। কি বলা হচ্ছে? এমন পদার্থ যা ভিটামিনের কাজকে বাধা দেয়, এমন পদার্থ যা ভিটামিনের কাজকে বাধা দেয়। বেশিরভাগ অ্যান্টিভিটামিনের রাসায়নিক গঠন ভিটামিনের মতোই। যেমন পাইরিডক্সিনের অ্যান্টিভিটামিন হচ্ছে ডিঅক্সিপাইরিডক্সিন। পরীক্ষায় পড়েছে, কিন্তু একটু হায়ার পরীক্ষাতে পড়েছে। পাইরিথায়ামিন যেটা থিয়ামিনের অ্যান্টিভিটামিন, গ্যালাক্টোফ্ল্যাভিন যেটা রাইবোফ্ল্যাভিনের, অ্যামিনিওপোটেরিন যেটা হচ্ছে ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন হিসেবে কাজ করে। এই জায়গাগুলো মনে রাখবে, মনে রাখলে খুবই ভালো, না মনে রাখতে পারলে চাপ নেওয়ার দরকার নেই, তোমাদের পরীক্ষাতে হয়তো এই জায়গা থেকে কোশ্চেন তুলবে না। নেক্সট, প্রোভিটামিন কাকে বলছি আমরা প্রোভিটামিন কাকে বলছি? এমন পদার্থ যা ভিটামিনে রূপান্তরিত হতে পারে। কিছু পদার্থ আছে যারা ভিটামিনের মতো কাজ করতে পারে, কিছু পদার্থ আছে যারা ভিটামিনের মতো কাজ করতে পারে, অর্থাৎ ভিটামিনে তারা নিজেদেরকে রূপান্তর করতে পারে, তাদেরকে আমরা বলছি প্রোভিটামিন। যেমন ধরো অ্যাসকারোটিন লিভারে কি করে? ভিটামিন এ তে রূপান্তরিত হয়। অ্যাসকারোটিন লিভারে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। আবার যদি বলা হয় আর্গো ক্যালসিফেরল, সেটা ডি2 বা আর্গোস্টেরলে পরিণত হয়। বুঝা গেল? ভিটামিন ডি যেটা ডি2 তে পরিণত হয়, আর আর্গো ক্যালসিফেরল সেটা ভিটামিন ডি2 এর কাজ করে বা আর্গোস্টেরলে পরিণত হয়। আমরা ভিটামিন ডির রাসায়নিক নাম কি জানি? কোল ক্যালসিফেরল। ঠিক আছে, তো সেই জায়গায় এগুলো মনে রাখবো। ভিটামিনের অভাবকে বলা হয় অ্যাভিটামিনোসিস বা হাইপোভিটামিনোসিস। অ্যাভিটামিনোসিস বা হাইপোভিটামিনোসিস কাকে বলা হচ্ছে? যখন আমাদের শরীরে ভিটামিনের অভাব দেখা দিচ্ছে। হাইপার ভিটামিনোসিসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ভিটামিন দেহে জমতে থাকে। ঠিক আছে, ভিটামিনের অভাবকে বলা হচ্ছে অ্যাভিটামিনোসিস বা হাইপোভিটামিনোসিস। হাইপার ভিটামিনোসিস কাকে বলা হচ্ছে? হাইপার মানে অনেকটা হাই হয়ে গেছে, বুঝা গেল? হাইকে পেরিয়ে গেছে, হাইকে পেরিয়ে গেছে। হাইপার ভিটামিনোসিস যেখানে ভিটামিন দেহে জমতে থাকে প্রচুর মাত্রায়, অনেক ভিটামিন জমে গেছে শরীরে, তখন তাকে বলা হচ্ছে হাইপার ভিটামিনোসিস। তার মানে কি? আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, যতটা আমাদের শরীরে দরকার ততটাই আমাদেরকে কিন্তু খেতে হবে। নেক্সট দেখো ভিটামিনের উৎস এবং অভাবজনিত লক্ষণ। উৎস এবং অভাবজনিত লক্ষণ এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আমরা প্রথমে দেখবো ফ্যাটে দ্রাব্য ভিটামিন। আমি তোমাদেরকে বলেছিলাম ফ্যাটে দ্রাব্য ভিটামিন যেগুলো হচ্ছে আমাদের জৈব পদার্থে দ্রবীভূত হয় তাকে বলছি ফ্যাটে দ্রাব্য ভিটামিন। যেমন ধরো ভিটামিন এ। কি? ভিটামিন এ। ভিটামিন এ তার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনল, রেটিনার সঙ্গে যুক্ত কথা, রেটিনল,
কি বলবো আমরা? রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কেমন? রেটিনল। এটা চোখের জন্য খুবই উপকারী। যদি আমরা ভিটামিন ডি এ ঠিকমতো করে না খাই তাহলে আমাদের রাত কানা হতে পারে, রাতের বেলা আমরা কিন্তু কোনো কিছু বিশেষভাবে দেখতে পাবো না। ভিটামিন ডি, এটাকে বলা হয় ক্যালসিফেরল। কি বলা হয়? ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ক্যালসিফেরল। রিকেট হয় ছোটদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া হয়। রিকেট হাড় গিলগিলে টাইপের হবে, অস্টিওম্যালেশিয়া বড়দের। তাহলে ভিটামিন ডির অভাবে কি হচ্ছে? ছোটদের ক্ষেত্রে রিকেট হচ্ছে, পেট ফুলে যাচ্ছে আর পা বেঁকে যাচ্ছে, শরীর একবারে শিরোনাকায় হয়ে যাচ্ছে, রিকেট হচ্ছে। আর সেটা যখন বড়দের ক্ষেত্রে ঘটবে তখন তাকে আমরা বলছি অস্টিওম্যালেশিয়া। ওকে, অস্টিওম্যালেশিয়া। কোথায় পাওয়া যায়? ডিমের কুসুম, লিভার, মাংসল, মাছ, এগুলোতে পাওয়া যাচ্ছে। ভিটামিন এ কোথায় পাওয়া যাচ্ছে? চিজ, মাখন, ক্রিম, ডিম, লিভার, এগুলোতে পাওয়া যাচ্ছে। ভিটামিন ই তার রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ইর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। ফাইলোকুইনন, ন্যাপথোকুইনন, এটা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম, ফাইলোকুইনন আর ন্যাপথোকুইনন। কোথায় ভিটামিন ই কোথা থেকে পাবো? ভেষজ তেল, সবুজ পাতাযুক্ত সবজি। আর ভিটামিন কে পাবো? সবুজ শাকসবজি। ভিটামিন ই যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না খাই তাহলে কিন্তু বন্ধাত্ব রোগ দেখা দেয়। স্ত্রী দেহে একটা রোগ দেখা দেয়, সেটাকে বন্ধাত্ব বলা হয়। বন্ধাত্ব মানে সন্তান প্রসবে অক্ষমতা, বন্ধাত্ব দেখা দেয়। ভিটামিন কে যদি আমাদের শরীরে ঠিক মতো না আসে তাহলে রক্ত তঞ্চন রোধ হয়, রক্ত তঞ্চিত হয় না। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে। আমাদের শরীরে কোথাও কেটে গেলে কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বাঁধে, হ্যাঁ কি না? তো এই যে জমাট বাঁধার পদ্ধতি, সেই পদ্ধতিতে বাধাপ্রাপ্ত হয়, পদ্ধতিতে বাধা সৃষ্টি করে কে? ভিটামিন কে এর অভাব। ভিটামিন কে যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে রক্ত তঞ্চিত হবে না, গলগল করে রক্ত বেরোতেই থাকবে আর বেরোতেই থাকবে। বোঝা গেল বিষয়টা কি? এগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। নেক্সট হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স আমি বলেছিলাম 1, 2, 3 যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। ভিটামিন 1 কে বলা হয় রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন বি2 রাইবোফ্লেভিন। বি3 নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। ভিটামিন বি5 পেন্টাথেনিক অ্যাসিড, পেন্টা মানে 5 তাই পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 পাইরিডক্সিন বলা হয়। বি7 কে বায়োটিন বলা হয়। বি9 কে ফলিক অ্যাসিড। বি12 কে বলা হয় সায়ানোকোবালামিন। প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে, যারা চাইছো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আর নিচে যেটা আছে দেখো, সেটা হচ্ছে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। কি আছে? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, কোথায় পাওয়া যায়? শাকসবজি, মূলত সাইট্রাস জাতীয় ফল। কোথায় পাওয়া যায়? সাইট্রাস জাতীয় ফল। সাইট্রাস মানে টক জাতীয় ফলে আমরা ভিটামিন সি পাবো। ভিটামিন সির অভাবে কি হয়? স্কারভি রোগ হয়। আমাদের দাঁতের রোগ হয় স্কারভি। ঠিক আছে, ভিটামিন সির অভাবে হয়। আর ভিটামিন বি1 এর অভাবে বেরি হয়, এটা তোমরা মনে রাখবে। ভিটামিন বি12 এর অভাবে হয় পার্নিশিয়ান অ্যানিমিয়া। তোমরা শুধু অ্যানিমিয়া করবে, ঠিক আছে? ভিটামিন বি12 এটা পরীক্ষাতে পড়ে। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। আর ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এই হচ্ছে টোটাল আমাদের পুষ্টি এবং ভিটামিনস উপাদানগত বিষয়গুলো আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা পরিপাক তন্ত্রটা নিয়ে আলোচনা করব। পরিপাক তন্ত্র থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, অর্থাৎ পুষ্টির একটা পর্যায়ে আমরা বলবো, সেটা হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এই যে পুরো পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলছি পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্রটা আমরা পড়বো আলাদা করে। আমরা পরিপাক তন্ত্র এই কারণে পুষ্টিটা আগে পড়ে নিলাম, তার কারণ আমরা যে খাবার খাচ্ছি সেগুলো আমাদের শরীরে কেন খাচ্ছি, কি কাজে লাগছে, কি হচ্ছে না হচ্ছে, সেটা আমরা সিস্টেমেটিক্যালি দেখলাম পরে। এরপরে আমরা আমাদের শরীরে কিভাবে খাদ্য যাচ্ছে, কেন যাচ্ছে আগে জানলাম, এবার কিভাবে আমাদের শরীরে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ভালো করে পড়াশোনা করো। আজকে তাহলে এই পর্যন্তই থাক। টাটা।